আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 এবং যারা অ্যাডমিশন টেস্ট প্রত্যাশী রয়েছে, তাছাড়া যারা এইচএসসি 2027 এবং এইচএসসি 2026 পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের এই ক্লাসটি হতে পারে খুব সুন্দর বেসিকের একটি ক্লাস। কারণ আমরা অনেকেই নাউন নিয়ে অনেক বেশি দ্বিধায় আছি, নাউন সম্পর্কে আইডিয়া আমাদের খুব কম। আজকের ক্লাসে আমরা চেষ্টা করব নাউন সম্পর্কে একটি পরিপূর্ণ আইডিয়া দেওয়ার। চলো আমরা পুরো ক্লাসটা একটু দেখার চেষ্টা করি। নাউন যদি আমরা কথা বলি এক কথায়, তাহলে পিসি দাস নাউন সম্পর্কে একটি কথা বলেছেন, সেটি হচ্ছে নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। নেমিং ওয়ার্ড মানে কি? অর্থাৎ যে কোনো কিছুকে নাম যখন বোঝানো হয় তখন সেটাকে আমরা নাউন বলি। সেটা হইতে পারে কোনো ব্যক্তির নাম, হতে পারে কোনো বস্তুর নাম, অথবা কোনো বিষয়ের নাম, অর্থাৎ নেমিং ওয়ার্ড। যে কোনো কিছুর নামকেই কি বলা হয়? নাউন বলা হয়। এটা একদম বেসিক কথা। অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, জাতি, সমষ্টি, স্থান, কাল, ভাব, কর্ম অথবা গুণের নাম বোঝায়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে নাউন। আমরা যদি ক্লাসিফিকেশনের দিকে যাই নাউনের, তাহলে নাউনকে আমরা প্রধানত দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, আর একটা হচ্ছে আমাদের কনক্রিট নাউন। নর্মালি আমাদের বইগুলোতে নাউন ৫ প্রকার, ৪ প্রকার, বিভিন্ন রকমের কনফিউশন আছে। আমরা এই ব্যাপারটাকে একটু ভেঙে দিয়ে বলতে চাই যে নাউন হচ্ছে প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর একটা হচ্ছে আমাদের কনক্রিট নাউন। এই কনক্রিট নাউনটাকে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা আরো ৪টা ধরন পাই। একটা হচ্ছে আমাদের প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। এই হচ্ছে আমাদের মোটামুটি ৪। আরেকটা হচ্ছে এক অ্যাবস্ট্রাক্ট। এইভাবে বলা হয় আমাদের বইগুলোতে ৫ প্রকার। কিন্তু নাউনকে প্রধানত যদি আমরা ভাগ করি, তাহলে প্রধানত আমরা নাউনের দুইটা প্রকার পাই। একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর একটা হচ্ছে কনক্রিট নাউন। এছাড়া কনক্রিট নাউনকে যখন আমরা ভাগ করি, তখন আমরা পাই হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আমরা আজকে এই সবগুলো নাউন সম্পর্কে বিস্তারিত বোঝার চেষ্টা করব এবং অ্যাডমিশনে কি ধরনের প্রশ্ন আসে সেই জিনিসগুলো দেখার চেষ্টা করব। চলো শুরুতেই আমরা কথা বলবো আজকে অ্যাবস্ট্রাক্ট নাউনে। অ্যাবস্ট্রাক্ট শব্দের অর্থটাই হচ্ছে যা ধরা যায় না, ছোঁয়া যায় না বা চোখে দেখা যায় না, এরকম কোনো কিছু। যেমন আমি যা চোখে দেখবো না, যা ধরতে পারবো না বা ছুঁইতে পারবো না, এরকম কোনো কিছুর নামকে যখন আমরা বুঝাই, তখন সেটাকেই সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। যেমন কি আমরা একটু সংজ্ঞাটার দিকে যদি দেখি, দেখো যে সকল নাউন দ্বারা দোষ, গুণ, অবস্থা, কাজের নাম বোঝায়, সেগুলোই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট শব্দের বাংলা অর্থ হচ্ছে বিমূর্ত, অর্থাৎ যার কোনো মূর্তি নেই বা যার কোনো অবস্থান নেই, তাকেই বলতেছি হচ্ছে আমরা অ্যাবস্ট্রাক্ট। অর্থাৎ যার কোনো আকার নেই, তাকে বলতেছি হচ্ছে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট শব্দের বিপরীত শব্দ যদি চিন্তা করি, তাহলে অ্যাবস্ট্রাক্ট শব্দের বিপরীত হচ্ছে কনক্রিট। কনক্রিট মানে কি? শক্ত কোনো কিছু যা দেখা যাবে, ধরা যাবে, ছোঁয়া যাবে, কনক্রিট। এই কনক্রিট শব্দটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট শব্দের বিপরীত। এজন্য নাউনটাকে যখন আমরা ডিভাইড করি, নাউনটাকে আমরা দুইটা রকম পাই। একটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, আর একটা হচ্ছে আমাদের কনক্রিট নাউন। চলো আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের ডিটেইলস নিয়ে যাব। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যা ছোঁয়া যাবে না, গন্ধ বা শ্রবণ করা যাবে না, শুধু কল্পনা করা যাবে, এবং এটার কোনো বস্তুগত বা অবস্তুগত, মানে এটার কোনো অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করবে সাধারণত। ও এ প্রকার নাউনের কোনো দৈহিক কোনো গঠন নেই, অর্থাৎ শারীরিক কোনো গঠন এই ধরনের নাউনের নেই, এবং এরা কোনো জায়গাও দখল করে না। তাহলে এই বৈশিষ্ট্যগুলো যেই নাউনগুলো বহন করে, সেই নাউনগুলোকেই আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে বিবেচনা করব। আমরা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করব যে জিনিসগুলো কিরকম। তবে তার আগে আমরা দেখব যে কোন ধরনের নাউনগুলো বা কোন ধরনের শব্দগুলো প্রধানত অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহার হয়। যেমন আমরা গুণবাচক যদি কিছু শব্দের দিকে তাকাই, যেমন অনেস্টি, কাইন্ডনেস এবং ব্রেভারি, আমাদের কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা যদি চিন্তা করি অবস্থা কোনো, যেমন একজন মানুষের সিকনেস অবস্থা, পভার্টি, বয়হুড, এগুলো হচ্ছে কি আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তুমি অনেস্টি এই বিষয়টাকে কখনো ধরতে পারবা না, ছুঁতে পারবা না। একজন মানুষের সততা, এটাকে কখনো ধরা যায় না, ছোঁয়া যায় না। তুমি শুধুমাত্র এটা অনুধাবন করতে পারবে বা ফিল করতে পারবে। তার মানে এটা কি হচ্ছে? আমাদের অনেস্টি হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। কাইন্ডনেস ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বাট ইউ ক্যান ফিল ইট, তাহলে এটা হচ্ছে কি আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। ব্রেভারি একজন মানুষের সাহসিকতা, তুমি এটা চোখে কখনো দেখতে পারবা না, তুমি কখনো এটা কখনো একটা জায়গায় বস্তাবন্দি করে রেখে দিতে পারবা না। এটা হচ্ছে কেমন একটা জিনিস যেটা মানুষ ফিল করতে পারে, একজন মানুষের সাহসিকতাকে অনুভব করতে পারে। সো যা ধরা যায় না, ছোঁয়া যায় না, সেই ধরনের শব্দগুলোকে আমরা বলতেছি অ্যাবস্ট্রাক্ট নাউন। একই রকম ভাবে হতে পারে সিকনেস, তুমি অনুভব করতে পারবা। পোভার্টি দেখা যাবে না, বাট মানুষ ফিল করতে পারে। বয়হুড হতে পারে একটা সাবজেক্টের নাম, যেমন হচ্ছে কিছু সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, মিউজিক, এই শব্দগুলো আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে বিবেচিত হয়। এছাড়া কিছু কাজ, যেমন হচ্ছে সাইলেন্স, মুভমেন্ট, স্লিপিং, আমাদের কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন।
আমরা আরো কিছু শব্দ বলতে পারি, যেমন কিছু রোগের নাম, যেমন ম্যালেরিয়া, কলেরা, কোভিড-19। ম্যালেরিয়া রোগটাকে কি তুমি ধরতে পারবা? বাট ম্যালেরিয়া হইলে তুমি শুধু ফিল করতে পারবা। কোভিড-19 মানুষ ধরতে পারছে, মানুষ ফিল করতে পারছে। কলেরা হইলে মানুষ ফিল করতে পারে। তাহলে এই যে শব্দগুলো, এগুলো সবই হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। তাহলে দেখো, শুধুমাত্র কোনো ব্যক্তি বস্তু না, কিছু গুণ আছে, কিছু অবস্থা আছে, কিছু পঠিত বিষয় রয়েছে, কিছু কাজের নাম রয়েছে এবং কিছু রোগের নাম হয়ে রয়েছে, যেগুলো বাক্যের মাঝখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে বিবেচিত হয়। আমরা আরো কিছু অ্যাবস্ট্রাক্ট নাউন এখানে দেখব, যেমন হচ্ছে এজেন্সি, প্রতিনিধিত্ব, অ্যাফেকশন, স্নেহ, অ্যাডভাইস, ব্রেড, বিউটি, বয়হুড, বিলিফ, ব্রেভারি, বেগারি, কারেজ, ক্রুয়েলিটি, চাইল্ডহুড। এছাড়া আছে হচ্ছে ডিপারচার, ডেথ, ডিসিপ্লিন, ডেপথ, এনমিটি, এডুকেশন, ফ্রিডম, ফ্রেন্ডশিপ, ফরগিভনেস, গ্র্যাভিটি, গুডউইল, গুডনেস। এছাড়া রয়েছে হচ্ছে গভর্নমেন্ট, হেট্রেড, অনেস্টি, হ্যাপিনেস, হিউমিলিটি, হাইট, হিরোইজম, হিউম্যানিটি, ইন্টেলিজেন্স, ইনফেন্সি, জাজমেন্ট এবং হচ্ছে নলেজ। এই যে আমরা এখানে শব্দগুলো দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটা শব্দ এবং এখানে স্টার মার্ক দেওয়া যে শব্দগুলো রয়েছে, এই প্রত্যেকটা শব্দ তোমরা যারা অ্যাডমিশন টেস্ট প্রত্যাশী রয়েছে এবং যারা আপনারা জব ইংলিশের জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের জন্য এই শব্দগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। এই শব্দগুলো দিয়ে প্রশ্ন আসতে পারে, একটা শব্দ দিয়ে বলতে পারে যে হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এই শব্দগুলো আমরা মাথায় রাখার চেষ্টা করব এবং বিভিন্ন সময় এই শব্দগুলো থেকেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে আমরা কমন পেয়েছি। আমরা আরো কিছু শব্দ দেখবো যেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহার হয়, যেমন কাইন্ডনেস, কিংশিপ, লাফটার, একটা ছোট বাচ্চার হাসি আমরা দেখতে পারি কিন্তু ধরতে পারি না তার হাসিটাকে, আমরা ফিল করতে পারি তার আনন্দটাকে। লেংথ, লাইফ, ম্যানহুড, ম্যারেজ, মুভমেন্ট, মার্সি, অপিনিয়ন, প্রুডেন্স, রোজারি, তারপর হচ্ছে আমাদের স্টুডেন্টশিপ, স্ট্রেংথ, স্টুপিডিটি, স্লেভারি, সার্ভিটিউড, সলিটিউড, ট্রুথ, থেফট, ভিক্টরি, হোয়াইট, উইজডম এবং হচ্ছে আমাদের ইয়ত। এই যে শব্দগুলো রয়েছে, এই প্রত্যেকটা শব্দই আমাদের একটা ইংরেজি বাক্যে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহার হইতে পারে। আমরা কখনোই, যেমন উইজডম শব্দটাকে যদি আমরা চিন্তা করি, উইজডম প্রজ্ঞা বা জ্ঞান, আমরা এটাকে অনুধাবন করতে পারবো, কিন্তু কখনো উইজডমকে আমরা বক্সে ভরতে পারবো না বা কোনো জায়গায় ভরে আমরা রাখতে পারবো না। এই যে শব্দগুলো, এই শব্দগুলো সবসময় বাক্যের মাঝখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহার হয়। আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি একটু দেখি, দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সময় এই প্রশ্নটা ব্যাপকবার এসেছে। খুব সিম্পল একটা an example of abstract noun। আমরা যদি এখানে বলছে যে একটা abstract noun এর এক্সাম্পল কোনটা, আমরা যদি ডি নাম্বার অপশন থেকে এখানে আনসার খোঁজার চেষ্টা করি যে এখানে উত্তর কোনটা। দেখো, চাইল্ড মানে শিশু, একটা শিশুকে কি ধরা যায়, দেখা যায়, তাকে ছোঁয়া যায়, তার মানে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন না। ফ্যামিলি পরিবার, এটাও কি ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়। গার্ল মেয়ে, একটা মেয়ে ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, তার মানে কি তিনটার কোনোটাই আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন না। কিন্তু আমরা যদি সবার শেষে চাইল্ডহুডকে চিন্তা করি, চাইল্ডহুড শিশুকাল, এই শিশুকাল এই সময়টাকে কি তুমি ধরতে পারবা, ছুতে পারবা? ধরতেও পারবা না, ছুতেও পারবা না। তার মানে এই চাইল্ডহুড শব্দটা হচ্ছে আমাদের জন্য কি নাউন? আমাদের জন্য অ্যাবস্ট্রাক্ট নাউন। আমার মনে হয় তোমরা নিশ্চয়ই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। চলো আমরা আরেকটা এক্সাম্পল দেখার চেষ্টা করি। আমাদের প্রিভিয়াস ইয়ারের আরেকটা প্রশ্ন যেটা 18 সেশনে আসছিল, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ নলেজ? নলেজ মানে কি জ্ঞান। জ্ঞানকে কি আমরা ধরতে পারবো, ছুতে পারবো? জ্ঞান আমরা কখনো ধরতে পারি না, ছুঁতে পারি না। তার মানে জ্ঞান শব্দটা হচ্ছে আমাদের জন্য কি নাউন? জ্ঞান শব্দটা হচ্ছে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো আমরা এখানে আরো কিছু আছে, প্রপার, ম্যাটেরিয়াল এবং কমন নাউনের অপশন দেওয়া আছে, কিন্তু এগুলো কখনোই এখানে আনসার হবে না। আমরা নলেজ কথাটাকে যেহেতু ধরতে পারি না, ছুঁতে পারি না, তার মানে এই নলেজ শব্দটা হচ্ছে আমাদের জন্য অ্যাবস্ট্রাক্ট নাউনের ভূমিকা পালন করে। আরো একটি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখি, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরি ইসলামিক ইউনিভার্সিটি এবং রাজশাহী ইউনিভার্সিটিতে আসছিল। আমরা যদি দেখি, হোয়াট কাইন্ড অফ নাউন দ্য ফলোইং ওয়ার্ডস বিলং টু লাভ এবং অ্যাফেকশন। আমরা যদি এই দুইটা শব্দের মধ্যে একটা শব্দ নিয়ে চিন্তা করি, যে লাভ, এই লাভ শব্দটা ভালোবাসা, তাই না? ভালোবাসা কি ধরা যায়? ভালোবাসা কখনো ধরা যায় না। ভালোবাসা ছোঁয়া যায়? ছোঁয়া যায় না। মানুষ ভালোবাসাকে কি করতে পারে? ফিল করতে পারে। তাহলে ভালোবাসাকে তুমি ধরতে পারবা না, ছুঁতে পারবা না। ভালোবাসা শুধু কি করা যাবে? মনের ভেতর থেকে, হৃদয়ের বাম পাশ থেকে শুধুমাত্র এটা কি করা যায়? অনুধাবন করা যায়। তার মানে এই ভালোবাসা শব্দটা হচ্ছে আমাদের জন্য কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে যা ধরা যায়, ছোঁয়া যায়, যায় না এবং ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায়, তাকে আমরা কি বলতেছি? অ্যাবস্ট্রাক্ট নাউন বলতেছি। দেখো এখানে কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ড গুলোর ভার্ব ফর্ম এবং অ্যাবস্ট্রাক্ট নাউন ফর্ম সেম, অর্থাৎ ওদের ভার্ব ফর্ম যা, ওদের অ্যাবস্ট্রাক্ট নাউন ফর্মটাও তাই। অর্থাৎ এরা একাধারে ভার্ব হিসেবে কাজ করে, আবার অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবেও কাজ করে। যেমন লাভ, হোপ, টেস্ট, রিগ্রেট, ডিজায়ার, ফিয়ার। এই শব্দগুলো যেরকম ভার্ব,
একই রকম ভাবে এরা একটা বাক্যের মাঝখানে নাউনের ভূমিকাও পালন করে থাকে। ক্লিয়ার? আমার মনে হয় অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে তোমাদের যে আইডিয়াটা ছিল সেটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যে নাউনটা আমি ধরতে পারবো না, ছুঁতে পারবো না, কিন্তু শুধুমাত্র আমরা অনুধাবন করতে পারবো বা অনুভব করতে পারবো এবং ইন্দ্রিয় দ্বারা যেটা আমরা ফিল করতে পারবো সেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা আরেকটু বোঝার চেষ্টা করি এরপরে কনক্রিট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের পরবর্তী যে নাউনটি রয়েছে সেটা হচ্ছে আমাদের কনক্রিট নাউন। কনক্রিট নাউনটা কি? কনক্রিট নাউন হচ্ছে যে নাউনের দৈহিক উপস্থিতি আছে, যাকে ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করা যায়, তাকে আমরা বলি হচ্ছে কনক্রিট নাউন। যেই নাউনের দৈহিক উপস্থিতি আছে, অর্থাৎ যার উপস্থিতি, যেমন আমার হাতে একটা কলম আছে, এটার কি একটা দৈহিক উপস্থিতি রয়েছে না? তাহলে এটা হচ্ছে আমাদের জন্য একটা কনক্রিট নাউন। এটাকে আমি ধরতে পারতেছি, ছুঁইতে পারতেছি, তুমি চোখে দেখতে পারতেছো। তার মানে এটা হচ্ছে আমাদের জন্য কি নাউন? কনক্রিট নাউন। যেমন পেন, সল্ট, পন্ড, ওয়াটার ইত্যাদি। আমরা যদি কনক্রিট নাউনটাকে ডিভাইড করি, তাহলে কনক্রিট নাউনটাকে ডিভাইড করলে আমরা 4 রকমের নাউন পাই। একটা হচ্ছে আমাদের প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। এরপরে আমরা একটু প্রপার নাউন নিয়ে ডিটেইলস কথা বলি। তবে প্রপার নাউন নিয়ে ডিটেইলস কথা বলার আগে আমি তোমাদের সাথে একটা কথা বলি। ধরো আমি তোমাদের সাথে ক্লাস নিচ্ছি, তাই না? ধরো আমার এই ক্লাসরুমে 50 জন স্টুডেন্ট ক্লাস করতেছে, বা তোমরা আমার ভিডিওটা দেখতেছো 50 জন। এর মাঝখানে রহিম, করিম, যদু, মধু অনেক লোকজন ক্লাস করতেছে। তো আমি স্পেসিফিক্যালি বললাম, এই রহিম তুমি দাঁড়াও। এই যে রহিম, আমি একজন ব্যক্তিকে নির্দিষ্ট করে ডাক দিয়ে বললাম যে রহিম তুমি দাঁড়াও। এই যে নির্দিষ্ট করে যখন আমি কোনো ব্যক্তি, বস্তু বা স্থানকে ইন্ডিকেট করব, তখন সেটাকে আমরা বলি হচ্ছে প্রপার নাউন। দেখো বলতেছে এ প্রপার নাউন ইজ দ্য নেম অফ সাম পার্টিকুলার পারসন। পার্টিকুলার মানে নির্দিষ্ট, নির্দিষ্ট কোনো ব্যক্তি বা নির্দিষ্ট কোনো জায়গাকেই বলা হয় হচ্ছে আমাদের প্রপার নাউন। রেন এন্ড মার্টিনের লেখা এই কথাটা। হ্যাঁ, রেন এন্ড মার্টিন তিনি বলতেছেন যে আমাদের প্রপার নাউন হচ্ছে সেই নাউন যে নাউনটা পার্টিকুলার, নির্দিষ্ট কোনো ব্যক্তি বা নির্দিষ্ট কোনো বস্তুকে বোঝায়। যে কনক্রিট নাউন কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান প্রভৃতির নামকে বোঝায় তাকে আমরা কি বলি? প্রপার নাউন বলে থাকি। চলো আমরা আরেকটু বোঝার চেষ্টা করি প্রপার নাউন সম্পর্কে। বলেছে প্রপার নাউনের প্রথম আমাদের কিছু বৈশিষ্ট্য রয়েছে যে যাকে দেখে আমরা খুব সহজেই বুঝবো যে এটা হচ্ছে আমাদের একটা প্রপার নাউন। প্রপার নাউনের ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ওর যে প্রথম লেটারটা থাকবে সেটা সবসময় ক্যাপিটাল লেটার হবে। আর্টিকেলের নিয়ম অনুযায়ী এই সমস্ত নাউনের পূর্বে দি বসালেও, এই সমস্ত নাউনের পূর্বে যদি দি বসাও, এটি প্রপার নাউনই থাকবে, কখনোই কমন নাউন মনে করে ভুল করা যাবে না। অর্থাৎ আর্টিকেলের নিয়ম অনুযায়ী আমরা যদি কোনো মানে প্রপার নাউনের আগে যদি আমরা দি বসাই, এটা প্রপার নাউনই থেকে যাবে, এটাকে কখনো কমন নাউন হিসেবে ভুল করা যাবে না। চলো আমরা একটু যাই। যেমন বলতেছে আরেকটা নিয়ম যে প্রপার নাউনের আগে সাধারণত কোনো আর্টিকেল, যেমন আর্টিকেল এ এন দি বসে না, কিন্তু কিছু কিছু প্রপার নাউন আছে যাদের আর্টিকেলের চিরায়ত নিয়ম অনুসারে দি বসে। যেমন আমরা বলতে পারি নদী, সাগর, উপসাগর, মহাসাগর, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, বিখ্যাত কোনো অট্টালিকা, ধর্মগ্রন্থ, পত্রিকা, মরুভূমি এবং দিকের নামের পূর্বে আমাদের আর্টিকেল কি বসে? দি বসে। চলো আমরা একটু দেখি। যেমন ঢাকা, অগ্নিবীণা, দি গঙ্গাস নদীর পূর্বে, পত্রিকার আগে দি অবজারভার, মিরাজ, সাব্বির, রবীন্দ্রনাথ নির্দিষ্ট ব্যক্তির নাম, রাজশাহী নির্দিষ্ট কোনো শহরের নাম দি বসে নাই, বাংলাদেশ নির্দিষ্ট দেশের নাম, দি সান কোনো পত্রিকার নাম। তাহলে কোনো পত্রিকার নামের আগে, নদীর নামের আগে আমরা কি বসাইছি? আর্টিকেল দি বসিয়েছি। ঠিক আছে? এবং এদেরকে দেখে তুমি কখনো ভুল করে প্রপার কমন নাউন চিন্তা করা যাবে না। এদের আগে দি বসলেও এদেরকে আমরা প্রপার নাউন হিসেবেই চিন্তা করে থাকবো, বা এদেরকে আমরা প্রপার নাউনই বলে থাকবো। আমরা একটু বিগত বছরের প্রশ্ন যদি দেখি, দেখো বিগত বছরে বলতেছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রপার নাউন, নিচের কোনটা প্রপার নাউন, অর্থাৎ নির্দিষ্ট করে বুঝাইতেছে। কার? কার মানে গাড়ি, তাই না? কার মানে কি? গাড়ি। এই পৃথিবীর যত গাড়ি আছে সব কারকে আমরা কি কার বলি? রেইন, বৃষ্টি। ই ফাস্ট, দ্রুত, তিনটার কোনোটাই আমাদের প্রপার না, নির্দিষ্ট করে কোনো কিছু বলে নাই। এখানে নির্দিষ্ট একটা ব্যক্তির নাম হচ্ছে কে? রবীন্দ্রনাথ। তাহলে আমরা উত্তর করতে পারি, উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ। তাহলে নির্দিষ্ট করে যখন কোনো ব্যক্তির নাম বুঝাবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে প্রপার নাউন। চলো আমরা একটু পরবর্তীতে আরো একটা এক্সাম্পল দেখি। এখানে বলতেছে, আমরা আরো একটা এক্সাম্পল দেখতেছি, হ্যাভ ইউ রিড দা অগ্নিবীণা। অগ্নিবীণা একটা পত্রিকার নাম বুঝাইতেছে, তাহলে রিড এর কথা যেহেতু, তাহলে দি অগ্নিবীণা, অগ্নিবীণার আগে দেখো এখানে আর্টিকেল দি আছে, তাই না? এখন দি দেখে তুমি যদি মনে করো এটা আমাদের কমন নাউন হবে, তাহলে কিন্তু আনসার হবে না। যেহেতু অগ্নিবীণা একটা পত্রিকার নাম, পত্রিকার নামের আগে আর্টিকেল দি থাকলেও আমরা এটাকে প্রপার নাউন হিসেবে বিবেচনা করব। তাহলে উত্তর হবে কি আমাদের? ডি নাম্বার হচ্ছে আমাদের আনসার। তাহলে দেখো কত সহজ, তাই না? তাহলে প্রপার নাউন হচ্ছে কোনো নির্দিষ্ট করে যখন কোনো ব্যক্তি বা বস্তুকে আমরা নির্দেশ করব তখন সেটাকে আমরা বলবো হচ্ছে প্রপার নাউন। এরপরে দেখো
প্রপার নাউন গুলোর একটি সাধারণ নাম দেয়া হলে তাকে কমন নাউন বলে। আমরা যদি কমন নাউনের চিন্তা করি যে হোয়াট ইজ কমন নাউন, অ্যাকচুয়ালি কমন নাউন হচ্ছে যে প্রপার নাউন গুলো, এই পৃথিবীর যত প্রপার নাউন আছে, মনে করো রহিম, করিম, তামিম, অমুক তমুক বিভিন্ন নাম আছে, সমস্ত নামকে আমি একটা নামে ডাকতে চাই, সেটা কি বয়। তাহলে সমস্ত পৃথিবীর সমস্ত প্রপার নাউনকে যখন বা যে কোনো প্রপার নাউনকে যখন আমরা একটা নামে ডাকবো বা একটা নাম দিব, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কমন নাউন। সাকিব, মুশফিক, তামিম এরা হলো কমন নাউন, তাই না? এরা সরি প্রপার নাউন। কিন্তু এদেরকে যদি আমরা একটা নামে ডাকতে চাই তাহলে এরা সবাইকে, যেমন সাকিব একজন ক্রিকেটার, মুশফিক একজন ক্রিকেটার, তামিম একজন ক্রিকেটার, তাহলে এই তিনজনকে যদি আমি একসাথে ডাকি তাহলে আমরা বলবো ক্রিকেটার, বাংলাদেশের ক্রিকেটার। তাহলে এই যে ক্রিকেটার শব্দটা হচ্ছে আমাদের জন্য কি নাউন? কমন নাউন। অর্থাৎ তাদের তিনজনকে আমি এক নামে ডাকতে চাই, এই তিনজনের একটা কমন নাম হচ্ছে ক্রিকেটার। আর এই ক্রিকেটার অথবা আরেকটা কথা বলতে পারি আমরা প্লেয়ার, এই যে ক্রিকেটার এবং প্লেয়ার এই দুইটা শব্দই হচ্ছে আমাদের জন্য কমন নাউন। দ্যাট ইজ আমরা যখন কোনো প্রপার নাউনের কমন কোনো নাম প্রদান করি তখন সেই কমন নামটাই কমন নাউন হিসেবে আমাদের কাছে বিবেচিত হয়। চলো আমরা আরো কিছু কথা বোঝার চেষ্টা করি কমন নাউন সম্পর্কে। যেমন দেখো এখানে নেম অফ পার্সন, কিছু ব্যক্তির নাম, যেমন ধরো কোনো ব্যক্তির নাম, ব্যক্তিকে আমরা যদি কমন নাউনে চিন্তা করি তাহলে একটা ব্যক্তিকে ম্যান হিসেবে আমরা বলতে পারি। পৃথিবীর যত মানুষ আছে সবাইকে আমরা ম্যান বলতে পারি, অথবা বয় বলতে পারি, অথবা গার্ল বলতে পারি, অথবা স্টুডেন্ট বলতে পারি, প্লেয়ার বলতে পারি, পিউপিল, পাইরেট, সোলজার, রিজেন্ট অথবা ইনফ্যান্ট। এই সবগুলো, মনে করো একজন পাইরেট, জলদস্যু, যেমন পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান যে আমরা মুভিটা দেখছি, এই মুভিতে যে আমাদের পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান যাকে আমরা খুব পছন্দ করতাম, হ্যাঁ, তো ওই পাইরেট তার যত জলদস্যু ছিল সবাই কি ছিল? জলদস্যু ছিল, কিন্তু তাদের প্রত্যেকের আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কি ছিল? নাম ছিল না? তাহলে এই যে পাইরেট কথাটা হচ্ছে আমাদের জন্য কি নাউন? কমন নাউন। সোলজার, সৈনিক, বাংলাদেশে তো অনেক সৈনিক আছে, তাই না? সেনাবাহিনীতে অনেক সৈনিক আছে, সবার আলাদা আলাদা নাম আছে, সবাইরে তো আর আমি আলাদা আলাদা করে বলতে পারবো না সে সৈনিক, আমরা সবাই একটা নামে ডাক দিলাম, সেটা হচ্ছে কি? সোলজার। এই যে সবাইকে একটা নামে আমি বিবেচনা করতেছি, এই জন্য এই সোলজার শব্দটা হচ্ছে আমাদের জন্য কমন নাউন। কিন্তু আমি যদি আলাদা আলাদা করে ডাকি যে অমুক ভাই, তমুক ভাই, সে অমুক আসেন, তাহলে ওই যে আলাদা আলাদা নির্দিষ্ট নামটা সেটাকে আমরা বলতেছি হচ্ছে প্রপার নাউন। আমরা যদি কোনো বস্তুর নামের কথা চিন্তা করি, রিং, আমরা যে হাতে রিং পরি, রিং, চেয়ার, বুক, টেবিল এবং হচ্ছে ফ্লাওয়ার। পৃথিবীতে কত ফ্লাওয়ার আছে, তাই না? এই যত ফুল আছে সব ফুলকে যদি আমি একটা নামে ডাকতে চাই, যেমন রোজ, হ্যাঁ, একটা ফুলের নাম, রজনীগন্ধা একটা ফুলের নাম, এই সমস্ত ফুলকে যদি আমি আলাদা করে ডাকতে চাই একটা নাম দিয়ে, তাহলে সেটা ইংরেজিতে কি? ফ্লাওয়ার। তাহলে এই ফ্লাওয়ার শব্দটা হচ্ছে আমাদের জন্য কি? কমন নাউন। নেম অফ এনিমেল, যে কোনো প্রাণীর নাম, যেমন হচ্ছে ডগ, টাইগার, লায়ন, ডিয়ার, এলিফ্যান্ট, সমস্ত কিছুই হচ্ছে আমাদের জন্য কমন নাউন হিসেবে বিবেচিত। নেম অফ প্লেস, হসপিটাল, কলেজ, সিটি, মার্কেট, ভিলেজ। পৃথিবী বাংলাদেশে তো অনেক মার্কেট আছে, যেমন বাড়ি প্লাজা মার্কেট আছে, বসুন্ধরা, যমুনা ফিউচার পার্ক, সব মার্কেট আছে। এই সমস্ত মার্কেটকে আমরা একটা ইংরেজি নামে ডাকি, সেটা হলো কি? মার্কেট। তাহলে এই মার্কেট শব্দটা হচ্ছে আমাদের জন্য কমন নাউন। অর্থাৎ যেই প্রপার নাউনকে আমরা একটা নির্দিষ্ট নামে ডাকি সেই নাউনটাই আমাদের কমন নাউন হিসেবে বিবেচিত হয়। চলো আমরা আরো কিছু কথা বোঝার চেষ্টা করি কমন নাউন সম্পর্কে। আমরা যদি প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে পার্থক্য দেখি তাহলে আমরা এটা দেখলে প্রপার নাউন এবং কমন নাউনের পার্থক্যটা খুব সহজেই বুঝে যাব। যেমন দেখো, প্রপার নাউন এবং কমন নাউন, ঢাকা, রাজশাহী, রংপুর তিনটা আলাদা আলাদা শহরের নাম, জেলার নাম, তিনটাকে আমি এক নামে ডাকতে চাইতেছি, কি বলবো? সিটি বলবো। রবীন্দ্রনাথ, নজরুল, কেটস, তারা প্রত্যেকেই আলাদা আলাদা ব্যক্তি এবং তারা প্রত্যেকেই কবি, তাদের তিনজনকে আমি এক নামে ডাকতে চাই, সেটা কি? পয়েট, কবি। তাহলে পয়েট শব্দটা আমাদের কমন নাউন, সিটি শব্দটা হচ্ছে আমাদের জন্য কমন নাউন। আর্থ, মার্স, নেপচুন, সবগুলো গ্রহের নাম, মানে প্ল্যানেট, প্রত্যেকটা আলাদা আলাদা গ্রহ, সবাইকে আমি এক নামে ডাকতে চাই, সেটা হচ্ছে কি? প্ল্যানেট। দি পদ্মা, দি মেঘনা, দি যমুনা, সবগুলো নদীর নাম, সবগুলো নদীকে আমি একটা নামে ডাকতে চাই এবং সেটা হচ্ছে কি? রিভার। তাহলে রিভার শব্দটা হচ্ছে আমাদের জন্য কমন নাউন। রত্না, হাসি, জ্যোতি, লাবিবা, সাফিয়া, সবাই হচ্ছে একটা আলাদা আলাদা মেয়ে, সবাইকে আমি এক নামে ডাকতে চাই, সেটা হচ্ছে কি? গার্ল। তাহলে এই যে এখানে যে শব্দগুলো সবাইকে আমি মানে একটা নাম হিসেবে বিবেচনা করতে পারি, এই শব্দগুলোকে আবার প্রত্যেকের আলাদা আলাদা, প্রত্যেকটা সিটির আলাদা আলাদা নাম আছে, প্রত্যেকটা কবির আলাদা আলাদা নাম আছে, প্রত্যেকটা প্ল্যানেটের আলাদা আলাদা নাম আছে। এই যে ভিন্ন ভিন্ন নাম, এই ভিন্ন ভিন্ন নামটা হচ্ছে প্রপার, আর সবাইকে মিলে যখন আমরা একসাথে ডাকি তখন সেটাকে আমরা বলি হচ্ছে কমন নাউন। ক্লিয়ার? দেখো এখানে একটা মনে রাখবা কথা, যে মানবদেহের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ,
তোমার আমার মনে মানব দেহের যে আমাদের দেহের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ আমাদের কমন নাউন হিসেবে বিবেচিত হয়, যেমন হ্যান্ড, লেগ, মাউথ সবই হচ্ছে কি আমাদের জন্য কমন নাউন। আচ্ছা, চলো আমরা একটু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখি। এটা অনেকবার কাজী নজরুল ইসলাম থেকে বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন সময় বিভিন্নবার এটা বিভিন্ন চাকরি পরীক্ষা সহ বিভিন্ন সময় আসছে। দেখো, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ, সিম্পল বাক্য, একদম সিম্পল একটা কোশ্চেন, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? গার্ল কি নাউন? এখন গার্ল কথাটা যখন নর্মালি আমরা এভাবে পাই পরীক্ষার হলে, তখন আমরা সবাই কনফিউজড হয়ে যাই। তাহলে পৃথিবীর অনেক মেয়ের মধ্যে, অনেক মানুষের মধ্যে গার্ল হচ্ছে একটা, এটা ভেবে অনেকে প্রপার নাউন আনসার করে আসে, বাট না। পৃথিবীর যত মেয়ে আছে সমস্ত মেয়েকে আলাদা আলাদা নামে ডিভাইড করা যায়, কিন্তু তাদেরকে আমরা একটা নামে নামকরণ করাইতে পারি, সেটা হচ্ছে গার্ল। তাহলে গার্ল শব্দটা হচ্ছে আমাদের জন্য কি নাউন? এটা একটা কমন নাউন। আমরা যদি আরো একটা প্রশ্ন দেখি, প্রিভিয়াস ইয়ারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ ইসলামিক ইউনিভার্সিটিতে প্রশ্ন আসে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছিল, কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পয়েট। দেখো, এখানে একটা বাক্য দিয়ে দিছে, বাক্যর মাঝখানে একটা শব্দের নিচে আন্ডারলাইন করে দিছে পয়েট। তাহলে পয়েট শব্দটা কোন নাউন তোমার কাছে জানতে চাইছে। পয়েট বলতে পৃথিবীর সমস্ত কবিরাই বুঝাইতেছে, তার মানে পয়েট শব্দটা হচ্ছে আমাদের কমন নাউন। কিন্তু এখানে যদি কাজী নজরুল ইসলামের নিচে আন্ডারলাইন করা থাকতো, তখন কি আমি কমন নাউন আনসার করতাম? না, তখন আমরা আনসার করতাম হচ্ছে প্রপার নাউন। তার মানে নির্দিষ্ট করে একজন ব্যক্তির নাম উল্লেখ করছে, এজন্য আমাদের প্রপার হবে। আর যদি পয়েট বলতে সমস্ত কবিরই বুঝায়, তখন সেই ক্ষেত্রে আমরা কি বলতেছি? তখন আমরা এটা বলতেছি হচ্ছে কমন নাউন। ক্লিয়ার? চলো আমরা একটু প্লুরাল কমন নাউন কারা তাদেরকে নিয়ে একটু কথা বলি। কমন নাউনের মাঝখানে প্লুরাল বলে একটা কথা আছে। যেমন দেখো, কমন নাউনকে গণনা করা যায়, তাই এর সিঙ্গুলারও হয় আবার প্লুরালও হয়। সিঙ্গুলার কমন নাউনের সাথে এস যুক্ত করে সাধারণত প্লুরাল কমন নাউন তৈরি করা হয়। কি বলছে কথাটা? সিঙ্গুলার কমন নাউনের সাথে তুমি যদি জাস্ট একটা এস যুক্ত করো, তাহলে সেই ক্ষেত্রে আমরা সেটাকে প্লুরাল কমন নাউন হিসেবে বিবেচনা করতে পারবো। যেমন আবার অন্যভাবেও প্লুরাল নাউনকে কমন নাউনে প্লুরাল কমন নাউন তৈরি করা যায়। যেমন অ্যাডজেক্টিভের পূর্বে যদি আমরা দি বসাই, তাহলে সাধারণত অ্যাডজেক্টিভের সাথে এস বা ইএস যুক্ত হয় না। আমরা একটু এক্সাম্পল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করি। দি প্লাস অ্যাডজেক্টিভ যখন এক জাতীয় সকলকে বোঝায়, দি প্লাস অ্যাডজেক্টিভ যখন, যেমন দেখো দি প্লাস অ্যাডজেক্টিভ, যেমন দি রিচ। রিচ মানে কি? ধনী, কমন। কিন্তু এটার আগে যখন আমি দি ইউজ করলাম, তখন আমরা রিচ কথাটা কি অ্যাডজেক্টিভ না? অ্যাডজেক্টিভের আগে যখন আমরা আর্টিকেল দি বসাইলাম, তখন এটা প্লুরাল কমন নাউন হিসেবে ব্যবহার হলো। দি ভার্চুস, ভার্চুস মানে ধর্মীয় ব্যক্তি, কমন নাউন। এটার আগে যখন আমি দি বসাইছি, অ্যাডজেক্টিভের আগে যখন আমি দি বসাইলাম, তখন এটা আমাদের কমন নাউন হিসেবে বিবেচিত হইতেছে। এবং কি কমন নাউন? প্লুরাল কমন নাউন হিসেবে বিবেচিত হচ্ছে। ঠিক আছে? দেখো, দি রিচ আর নট অলওয়েজ হ্যাপি, এখানে রিচ শব্দটা হচ্ছে আমাদের প্লুরাল কমন নাউন। দেখো, ড্যাশ শুড পে মোর ট্যাক্সেস, এটা আমাদের প্রিভিয়াস ইয়ারের একটা প্রশ্ন। ড্যাশ শুড পে মোর ট্যাক্সেস, দি রিচ, দ্য রিচেস, রিচ, রিচেস। এখন আমরা যদি এখানে প্লুরাল চিন্তা করতে চাই, যে অপশন দেখে আমাদের এখানে আনসার করতে হবে। আমরা রিচেস, রিচের সাথে আমাদের এস যুক্ত করার দরকার নাই কম প্লুরাল করার জন্য। শুধু রিচ, এটা প্লুরাল না। রিচেস দরকার নাই। রিচের আগে আর্টিকেল যখন দি ব্যবহার করি, তখন অ্যাডজেক্টিভের আগে দি বসাইলেই এটা আমাদের প্লুরাল কমন নাউন হিসেবে বিবেচিত হয়। তার মানে একমাত্র সঠিক উত্তর হচ্ছে আমাদেরকে এ নাম্বারটা হচ্ছে আমাদের একমাত্র সঠিক অ্যান্সার। আমরা আরেকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখি। ইসলামিক বিশ্ববিদ্যালয় 2003 সেশনে আসছিল। দ্য পোর আর অলওয়েজ আনহ্যাপি, এখানে দি পোর শব্দটা কি? পোর কি? একটা অ্যাডজেক্টিভ। পোরের আগে যখন আমি একটা আর্টিকেল দি বসাইলাম, তখন দি প্লাস অ্যাডজেক্টিভ মিলে কি হয়ে গেল? কমন নাউন হয়ে গেল। এবং কি কমন নাউন? প্লুরাল কমন নাউন। দেখো এখানে অপশনে লেখাই দিছে প্লুরাল কমন নাউন নাকি প্লুরাল প্রপার নাকি কালেকটিভ নাকি ম্যাটেরিয়াল। যেহেতু অ্যাডজেক্টিভের আগে আমরা দি বসিয়েছি, তার মানে এই দুইটা মিলিয়ে আমাদের এখানে এটাকে কি বলবো? প্লুরাল কমন নাউন হিসেবে বিবেচনা করব। দেন আমরা একটু কালেকটিভ নাউনের দিকে যাই। কালেকটিভ নাউন হচ্ছে একটা গ্রুপ, ডিনোটস এ গ্রুপ অর কালেকশন অফ সিমিলার ইন্ডিভিজুয়ালস কনসিডার্ড এজ ওয়ান কমপ্লিট হোল। জেসি নেসফিল্ড তার সংজ্ঞাটা দিচ্ছেন, বলতেছেন যে কালেকটিভ নাউন হচ্ছে ডিনোটস এ গ্রুপ, এটা একটা গ্রুপ, সমষ্টি বা গোষ্ঠী, অর কালেকশন অথবা একটা কালেকশন, সংগ্রহ, অফ সিমিলার ইন্ডিভিজুয়ালস একই জিনিসের একটা সংগ্রহ, কনসিডার্ড অ্যাজ ওয়ান কমপ্লিট হোল, এবং এটাকে আমরা বিবেচনা করি একটা হিসেবে, তখন এটাকে আমরা বলি হচ্ছে কি? কালেকটিভ নাউন। ব্যাপারটা কি? যে নাউন দ্বারা সমজাতীয় কতগুলো ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে নির্দেশ করে, একই জাতীয় কতগুলো ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে যখন নির্দেশ করে, তখন তাকে আমরা বলি হচ্ছে কি নাউন? কালেকটিভ নাউন। সিম্পলি যদি ব্যাপারটা বুঝাই, স্টুডেন্ট এই কথাটা কি কমন নাউন? পৃথিবীতে যত স্টুডেন্ট আছে, যত ছাত্রছাত্রী আছে, সবাইকে আমরা ইংরেজিতে একটা নামে ডাকি, সেটা হচ্ছে কি? স্টুডেন্ট। এখন স্টুডেন্ট নাউন থেকে আমি 20 জন স্টুডেন্টকে একটা আলাদা রুমে বসাইলাম, রুমে বসানোর পরে সেই রুমটার নাম হলো ক্লাসরুম। এই যে ক্লাস শব্দটার ভিতরে বা এই ক্লাসের ভিতরে 20 জন স্টুডেন্টের একটা সমষ্টি আছে,
এই যে একটা ক্লাস তৈরি হইলো, এই ক্লাস শব্দটা হচ্ছে আমাদের জন্য কালেকটিভ নাউন। দ্যাট ইজ যখন আমি কমন নাউন থেকে কিছু জিনিসকে আলাদা করে একটা গ্রুপ তৈরি করব বা একটা গোষ্ঠী তৈরি করব, তখন সেই গ্রুপটাকে আমরা বলবো হচ্ছে কালেকটিভ নাউন। আরো সহজ করে যদি এক্সাম্পল দিই, ধরো একটা ক্লাসে 100 জন স্টুডেন্ট আছে। এখন ক্লাসে ধরো টিচাররা চিন্তা করলো এই 100 জন স্টুডেন্টকে নিয়ে একটা পিকনিকের আয়োজন করবে। এখন পিকনিক যখন আয়োজন করবে তখন পিকনিক আয়োজন করার জন্য একটা কমিটি প্রয়োজন হবে। 100 জন স্টুডেন্টের ভিতর থেকে, যে স্টুডেন্ট কিন্তু কমন, এই 100 জন স্টুডেন্টের ভিতর থেকে 5 জন স্টুডেন্টকে আলাদা করা হলো। আলাদা করে তাদেরকে একটা নামকরণ করা হলো কমিটি। এই যে কমিটি শব্দটা স্টুডেন্টের ভিতর থেকে আসছে, কমন নাউন থেকে আসছে, একটা আলাদা নতুন গ্রুপ তৈরি হয়েছে এবং গ্রুপটা তৈরি হয়ে একটা নতুন নামকরণ হয়েছে। এই নামকরণটাকে আমরা বলবো হচ্ছে কি নাউন? কালেকটিভ নাউন। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে আমরা যদি আরেকটু বোঝার চেষ্টা করি এখানে আর কি আছে আমাদের, আমরা দেখো এক্সাম্পল দেখে যদি তাকাই, ফ্লক, ক্রাউড, ক্যাটেল, তারপর হচ্ছে হার্ড, জেন্ট্রি, ক্লাস, গ্যাং, টিম, ক্লাব, আর্মি, ক্লার্গি এবং হচ্ছে আমাদের ফ্যামিলি। এই শব্দগুলা আমাদের ইংরেজি বাক্যে সবসময় কি হিসেবে ব্যবহার হয়? কালেকটিভ নাউন হিসেবে ব্যবহার হয়। দেখো, ক্রাউডের মধ্যে থেকে থাকে ম্যান, আর ম্যান হলো কমন নাউন। ম্যান, ধরো ম্যান মানে কি? মানুষ। ক্রাউডের মধ্যে থাকে ম্যান। এই পৃথিবীর যত মানুষ আছে সবাইকে আমরা কি বলি? ম্যান বলি, মানুষ বলি। এখন ধরো 50 জন লোক একটা জায়গায় যায়, ক্রাউড হয়েছে, একটা ভিড় জমছে। এই যে ভিড়টাকে আমরা ইংরেজিতে কি বলছি? ক্রাউড। তাহলে এই ক্রাউড শব্দটা হচ্ছে আমাদের জন্য কালেকটিভ নাউন। ঠিক আছে, দেখো পরে কি বলতেছে। সংজ্ঞার সমষ্টি শব্দটা, এই যে আমরা কালেকটিভ নাউনের সাথে সমষ্টি শব্দটা যে আছে, এই সমষ্টি শব্দটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এবং আমরা সমষ্টি কথাটাকে যদি চিন্তা করি, তাহলে এই কথাটার মধ্যেই কমন এবং কালেকটিভ নাউনের পার্থক্য আছে। সমষ্টি শব্দটার মধ্যেই কমন এবং কালেকটিভ নাউনের পার্থক্য নির্ধারিত আছে। পৃথিবীর যত স্টুডেন্ট আছে সবাই কিন্তু সমষ্টিগত না, কিন্তু এই স্টুডেন্টের ভিতর থেকে কিছু স্টুডেন্ট আলাদা সমষ্টি হইলো, এই সমষ্টির একটা নতুন নাম হইলো, এই নামটাকে আমরা বলতেছি হচ্ছে কালেকটিভ নাউন। ক্লিয়ার ব্যাপারটা? দেখো, শিপ, ভেড়া, কিন্তু আমরা যদি কালেকটিভ নাউনের ক্ষেত্রে যাই তাহলে ফ্লক অফ শিপ আমরা বলতে পারি। প্লেয়ার, ঠিক আছে, তারপরে হচ্ছে কি, কি মানে কি? চাবি। রোবার, রোবার মানে কি? ডাকাত। তাহলে এখানে একটা জিনিস দেখো, শিপ, প্লেয়ার, কি, রোবার, এই সবগুলো হচ্ছে আমাদের কমন নাউন। কিন্তু যদি আমরা চিন্তা করি ফ্লক, ফ্লক মানে কি? অনেকগুলো সমষ্টি, যেমন ফ্লকস অফ শিপ আমরা বলতে পারি। টিম, টিম হচ্ছে কি? একটা গ্রুপ। মনে করো অনেক প্লেয়ার নিয়ে একটা, পৃথিবীর যত প্লেয়ার আছে, যে বাস্কেটবল খেলে, যে ফুটবল খেলে, যে ক্রিকেট খেলে, সবাইকে আমরা ইংরেজিতে প্লেয়ার বলি। কিন্তু আমরা 10 জন প্লেয়ার নিয়ে বাংলাদেশের ক্রিকেট টিম বানাইছি, টিম বানাইছি, দল বানাইছি। এই দলটা হচ্ছে আমাদের জন্য কি নাউন? আমাদের জন্য কালেকটিভ নাউন। ক্লিয়ার সবাই? আচ্ছা, দেখো, কি, কি মানে কি? চাবি। কি অর্থ কি? চাবি। ধরো পৃথিবীর যত চাবি আছে সব চাবিকে আমরা কি বলি? চাবি বলি। কিন্তু এখানে ধরো আমার হাতে যে চাবির ছড়াটা আছে, এখানে পৃথিবীর সব চাবি আছে? নাই, এখানে কিছু চাবির ছড়া আছে, কিছু চাবি আছে, এটাকে আমরা বলি চাবির ছড়া, ইংরেজিতে বলে বাঞ্চ। তাহলে বাঞ্চ অফ কি, তাহলে এটাকে আমরা বলতে পারি একটা কালেকটিভ নাউন। তাহলে বাঞ্চ শব্দটা আমাদের জন্য কি? তাহলে বাঞ্চ অফ কি, ঠিক আছে, চাবির ছড়া। চলো আমরা একটু দেখি যে নিচে কিছু কালেকটিভ নাউনের উদাহরণ আমরা দেখার চেষ্টা করি। যেমন কালেকটিভ নাউন হিসেবে ব্যবহার হয় জুরি, আর্মি, ক্লাস, ক্রাউড, গ্যাং, ফ্লেট, ফ্লক, হার্ড, লিবার্টি। এছাড়া আসে হচ্ছে প্যাক, স্ট্যাক, বান্ডেল, জেন্ট্রি, মেজরিটি, মাস, এলিট, সোয়ার্ম এবং হচ্ছে কি? অডিয়েন্স। যে শব্দগুলো দেখতেছো, এ যাবৎকালে কালেকটিভ নাউনের উপর বেস করে যত চাকরির পরীক্ষা, যত অ্যাডমিশন টেস্টের প্রশ্ন আসছে, কালেকটিভ নাউনের উপরে, এর বাইরে কোনো প্রশ্ন আসে নাই, এই শব্দগুলোর বাইরে। এছাড়া আরো কিছু শব্দ আছে, আমরা যদি একটু দেখি, যেমন দেখো হচ্ছে নেভি, ইনফ্যান্ট্রি, বহুবার আসা প্রশ্ন। শাওল, শাওয়ার, ব্যান্ড, কাউন্সিল, মাইনরিটি, পাবলিক অনেকবার আসছে। মব বহুবার আসছে। মব শব্দটা এখন অনেক বেশি মানে পরিচিত একটা শব্দ। মব জাস্টিস বলে আমরা একটা শব্দ বহু ব্যবহার করি, অ্যাডমিশন টেস্ট, চাকরি পরীক্ষায় মব নিয়ে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের পার্টি, ফ্লাইট, গ্রুপ, স্কুল, কংগ্রেস, পার্লামেন্ট, ফ্যামিলি, ক্যাভেলরি, মিটিং। এই সবগুলো শব্দই হচ্ছে আমাদের বিভিন্ন সময়ে পরীক্ষার হলে আসা আমাদের কালেকটিভ নাউন। এই কালেকটিভ নাউন গুলো আমরা একটু কালেক্ট করে রাখবো। তোমরা যারা ক্লাস করতেছো যদি পসিবল হয় এই পেজটা একটা স্ক্রিনশট দিয়ে রাখবা এবং হচ্ছে আমাদের এই পেজটা একটা স্ক্রিনশট দিয়ে রাখবা, কারণ কালেকটিভ নাউন থেকে যদি প্রশ্ন আসে এই 4টা ছকের বাইরে কখনো প্রশ্ন আসবে না, নিশ্চিত থাকতে পারো। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি আমরা দেখি, দেখো বহুবার প্রশ্ন আসছে এই প্রশ্নটা, বিভিন্ন ইউনিভার্সিটি বিসিএস সহ, দশম বিসিএস সহ এটা প্রশ্ন আসছিল। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল? ক্যাটেল মানে হচ্ছে পাল।
গবাদি পশুর পাল। পাল মানে পৃথিবীর যত গবাদি পশু আছে সমস্ত গবাদি পশুকে ক্যাটেল বলে না। কিছু গবাদি পশু যখন একটা জায়গায় পাল হয়ে কোনো জায়গায় খাইতে যায় বা কোনো জায়গায় ঘুরতে যায় তখন সেটাকে আমরা পাল বলি, গবাদি পশুর পাল বলি। তাহলে তোমার প্রশ্ন করছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল। তাহলে ক্যাটেল শব্দটা আমাদের জন্য কি নাউন? কালেকটিভ নাউন। আমরা যদি আরেকটু দেখি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, দেখো এটাও বিভিন্ন সময় আসছে, বিশেষ করে চাকরি পরীক্ষাতে আসছে এবং অ্যাডমিশনে বহুবার আসা প্রশ্ন। দ্য পুলিশ ডিসপ্রেস দ্য ক্রাউড, এখানে ক্রাউড কোন প্রকারের নাউন? ক্রাউড মানে কি ভিড়। তাহলে পৃথিবীর সমস্ত মানুষকে মিলে তো একটা ভিড় হয় না। 10টা লোক জটলা হয়েছে এক জায়গায়, একটা জায়গায় 20টা লোক জটলা হয়েছে, একটা জায়গায় 50টা লোকের একটা ভিড় হয়েছে। এই ভিড়গুলো একটা সমষ্টি, মানুষের সমষ্টি, ম্যানের সমষ্টি। ম্যান থেকে ক্রাউড আসছে। তাহলে এই ক্রাউড শব্দটা হচ্ছে আমাদের জন্য কি নাউন? অবশ্যই কালেকটিভ নাউন। তাহলে আমরা নিশ্চয়ই বুঝে গেলাম। সাধারণত কালেকটিভ নাউন কোন সেন্টেন্সের সাবজেক্ট রূপে যদি ব্যবহার হয়, এই কালেকটিভ নাউন গুলা যদি কখনো কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় তাহলে সেই ভার্বটা আমাদের সিঙ্গুলার হয়। যেমন দেখো দা জুরি, দি জুরি, জুরি আমাদের কি? জুরি বোর্ড, এটা আমাদের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, তাহলে ভার্বটা আমাদের সিঙ্গুলার হবে। মনে রাখবা কালেকটিভ নাউন যখন কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে আসে তখন ভার্বটা সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, এটা সবসময় মাথায় রাখবা। আওয়ার টিম, এই যে টিম বাক্যের সাবজেক্ট হিসেবে আসছে, কালেকটিভ নাউন, তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। চলো আমরা আরেকটু দেখি, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখি। এ হার্ড অফ কাউস ড্যাশ গ্রেজিং ইন দ্য ফিল্ড, তাহলে এ হার্ড অফ কাউস মানে গরুর পাল, হ্যাঁ গরুর একটা গ্রুপকে বোঝানো হয়েছে। ড্যাশ গ্রেজিং ইন দ্য ফিল্ড, তাহলে এটার উত্তর কি হবে বলো? এ হার্ড অফ কাউস ড্যাশ গ্রেজিং ইন দ্য, আমরা জানি কালেকটিভ নাউন, কালেকটিভ নাউনের ভার্ব সবসময় কি হয়? সিঙ্গুলার হয়। তাহলে ওয়ার গ্রেজিং হবে না ওয়াজ গ্রেজিং হবে? অবশ্যই ওয়াজ গ্রেজিং হবে। এরপরে চলো আমরা, কিন্তু কিছু কিছু কালেকটিভ নাউন আছে যারা সর্বদা প্লুরাল ভার্ব গ্রহণ করে। আমরা এতক্ষণ পর্যন্ত পড়ে আসছি যে কালেকটিভ নাউন সবসময় কি হয়? সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। কিন্তু কিছু কালেকটিভ নাউন আছে যেই কালেকটিভ নাউন গুলো সবসময় প্লুরাল ভার্ব গ্রহণ করবে। যেমন পিপুল, জেন্ট্রি, ক্লার্গি, ভার্মিন, ক্যাটেল, পোল্ট্রি, পুলিশ এবং হচ্ছে ফোক, এরা সবাই কিন্তু কালেকটিভ নাউন। কিন্তু এরা কালেকটিভ নাউন হইলেও এরা সবসময় প্লুরাল ভার্বই গ্রহণ করবে। কি ভার্ব গ্রহণ করবে? প্লুরাল ভার্ব। দেখো ক্যাটেল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, তাহলে কি? ক্যাটেল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। দ্য ক্লার্গি আর গোয়িং টু দ্য মিটিং, তাহলে এই শব্দগুলো আমাকে স্পেশালি মনে রাখতে হবে যে পিপুল, জেন্ট্রি, ক্লার্গি, ভার্মিন, ক্যাটেল, পোল্ট্রি, পুলিশ, ফোক, এই শব্দগুলা কালেকটিভ নাউন এবং কালেকটিভ নাউন সিঙ্গুলার হইলেও শুধুমাত্র এই স্পেসিফিক শব্দগুলো যদি কোনো বাক্যের মাঝখানে থাকে এজ আ সাবজেক্ট, তখন আমরা এদের পরে যে ভার্বটা ইউজ করব সেই ভার্বটা সবসময় প্লুরাল ভার্ব হিসেবে ব্যবহার হবে। দেখো এ হার্ড অফ কাউস ড্যাশ গ্রেজিং ইন দ্য ফিল্ড, তাহলে এ হার্ড অফ কাউস ড্যাশ গ্রেজিং ইন দ্য ফিল্ড, এটা কি হবে আমাদের? কাউস, এটা গবাদি পশুর পাল, গরুর পালের কথা বলতেছে, তাহলে ভার্বটা কি হবে? প্লুরাল, তাহলে ওয়ার গ্রেজিং ইন দ্য ফিল্ড। এখানে কালেকটিভ নাউনের সাথে আমাদের একটা বড় জিনিসের সম্পর্ক আছে, সেটা হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। নাউন অফ মাল্টিটিউড বিষয়টা কি? নাউন অফ মাল্টিটিউড হচ্ছে কালেকটিভ নাউন তো সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, তাই না? পরে আমার কিছু নাউন পাইছি আমরা যাদের ক্ষেত্রে প্লুরাল ভার্ব হয়, কিন্তু কালেকটিভ নাউনের ক্ষেত্রে যদি কালেকটিভ নাউনের মাঝখানে বিভাজন সৃষ্টি হয় বা পার্থক্য দেখা দেয়, তখন সেই বিভাজন বা পার্থক্য দেখা দিলে কালেকটিভ নাউনটাকে আমরা নাউন অফ মাল্টিটিউড হিসেবে বিবেচনা করব। যেমন ভার্বটা প্লুরাল হবে এবং এদের পরে যদি কখনো পজিটিভ ফর্ম হয় তখন সেই পজিটিভ ফর্মটা আমাদের প্লুরাল ফর্ম হিসেবে ব্যবহার হয়। দেখো কোন সেন্টেন্সে সাধারণত কিছু শব্দ থাকবে নাউন অফ মাল্টিটিউড বোঝার জন্য, যেমন ডিফার, সেপারেট, আর্গু, ডিভাইড, ডিবেট ইত্যাদি ভার্ব থাকলে কালেকটিভ নাউনটা সাধারণত প্লুরাল ভার্ব হিসেবে গ্রহণ করে। দি ক্লাস ইজ গোয়িং অন, দেখো দা ক্লাস ইজ গোয়িং অন, ক্লাস চলতেছে। ক্লাস হচ্ছে আমাদের জন্য কালেকটিভ নাউন, তাই না? ক্লাস হচ্ছে আমাদের কালেকটিভ নাউন, তাহলে ভার্বটা নরমালি এখানে ভার্ব কি হয়েছে? সিঙ্গুলার হয়েছে। কিন্তু দেখো পরের বাক্যটাতে কি হয়েছে ঘটনাটা? দি ক্লাস আর ডিবেটিং, ডিবেটিং মানে ডিবেট শব্দের অর্থ কি? ডিবেট মানে হচ্ছে কি? বিতর্ক করা। এই যে বলছে ডিবেট শব্দটা যদি কোনো বাক্যের মাঝখানে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ভার্বটাকে প্লুরাল ভার্ব হিসেবে গ্রহণ করব। তাহলে আমরা যদি এই বাক্যটাকে চিন্তা করি, দেখো দা ক্লাস আর ডিবেটিং, ডিবেটিং মানে আলাদা বুঝাইতেছে, তার মানে ভার্ব কি আসবে? আমাদের প্লুরাল ভার্ব আসবে। তাহলে কালেকটিভ নাউন যখন ভিন্নতা প্রকাশ করবে বা কালেকটিভ নাউনের মাঝখানে যখন আলাদা পার্থক্য দেখা দিবে তখন সেই কালেকটিভ নাউনটাকে আমরা কি হিসেবে বিবেচনা করব? নাউন অফ মাল্টিটিউড হিসেবে বিবেচনা করব। দ্য কমিটি কনসিস্ট অফ 10 মেম্বার্স, কমিটিতে 10 জন মেম্বার আছে, এটা একটা আমাদের নরমাল কালেকটিভ নাউন, এই জন্য ভার্বটা আমাদের কি হয়েছে? কনসিস্ট ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়েছে। দ্য কমিটি আর ডিভাইডেড ইন দেয়ার ডিসিশনস, দ্য কমিটি আর ডিভাইডেড, কমিটি যখন ভাগ হয়ে গেল, ভাগ হওয়া বুঝাইলে ভার্বটা কি হবে? ভার্বটা প্লুরাল হবে। কথা কি বুঝতে পারলাম? তাহলে দুইটা কথা, একটা হলো নাউন অফ মাল্টিটিউড, নাউন অফ মাল্টিটিউড কি? যখন নাউন অফ মাল্টিটিউড হচ্ছে কালেকটিভ নাউনের মাঝখানে যখন ভিন্নতা প্রকাশ করবে বা আমাদের কালেকটিভ নাউন যখন আলাদা ভিন্নতা দেখা দিবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে নাউন অফ মাল্টিটিউড।
দেখো অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ ওয়ার্ডস, কিছু কালেকটিভ ওয়ার্ডস আছে যে কালেকটিভ ওয়ার্ডস গুলো আমরা কিছু শব্দের সাথেই ব্যবহার করি, যেমন এ বোর্ড অফ ডিরেক্টরস, এ চেয়ার অফ সিঙ্গার্স, এ প্যানেল অফ এক্সপার্টস অথবা জাজেস, এ ট্রুপ অফ অ্যাক্টরস অথবা ড্যান্সার্স অথবা হচ্ছে সিঙ্গার্স, এ টিম অফ এক্সপার্টস অথবা ইনভেস্টিগেশনস, ডিটেকটিভস অথবা হচ্ছে কি সায়েন্টিস্ট। অর্থাৎ এই শব্দগুলোর সাথে ডিরেক্টরস এর সাথে বোর্ড অফ ডিরেক্টরি বসবে, সিঙ্গারের সাথে এ কোরাস বা কোয়ার অফ সিঙ্গার্স বসবে, প্যানেল অফ এক্সপার্টস অথবা হচ্ছে জাজেস, ট্রুপ অফ অ্যাক্টরস অথবা ড্যান্সার্স অথবা সিঙ্গার্স, টিম অফ এক্সপার্টস অথবা ইনভেস্টিগেটরস অথবা ডিটেকটিভস অথবা সায়েন্টিস্ট। এই শব্দগুলো আলাদা স্পেসিফিক্যালি এদের সাথেই বসবে, বসে এরা কালেকটিভ নাউন হিসেবে বিবেচনা হবে বা বিবেচিত হবে। ঠিক আছে, আবার দেখো যদি আমরা প্রাণীর সাথে ব্যবহার করি কিছু শব্দকে, যেমন ফ্লক অফ শিপ, হার্ড অফ কাউজ অথবা ডিয়ার অথবা এলিফেন্টস অথবা শিপ, মানে পাল বুঝাইতেছে, গরুর পাল, হরিণের পাল, হাতির পাল বুঝাইতেছে আমি। প্যাক অফ ডগস, কিছু কুকুর, শিকারী কুকুর, তারপর হচ্ছে নেকড়ের দল, এদের ক্ষেত্রে আমরা প্যাক বুঝাই। তাহলে কুকুর, হায়না বা হচ্ছে কি নেকড়ে, এদের ক্ষেত্রে আমরা কি বসাই? প্যাক বুঝাই। তারপর হচ্ছে সিংহের দল যদি বুঝাই তাহলে হইলো প্রাইড অথবা ট্রুপ অফ লায়ন্স বুঝাইয়া আমরা এটা কি করবো? কালেকটিভ নাউন বানাই ফেলবো। বানরের পাল বুঝাইতে আমরা ট্রুপ, ট্রাইব, ব্যান্ড অথবা ব্যারেল, হতে পারে এ ট্রাইব অফ মাঙ্কি, হতে পারে এ ব্যান্ড অফ মাঙ্কি অথবা এ ব্যারেল অফ মাঙ্কিস, এটা হলো বানরের দল। এ শোল অফ ফিশ, এটা হলো মাছের দল, অথবা হচ্ছে এ স্কুল অফ ফিশ অথবা স্কুল অফ ফিশ, যে কোনো এটা। এটা বহুবার আমাদের পরীক্ষায় আসে, এ স্কুল অফ ফিশ, মাছের ঝাঁক বা মাছের পাল, যে বা মাছের ঝাঁক নরমালি আমরা ইউজ করি। তাহলে এই শব্দগুলো যখন আমাদের কিছু প্রাণীর ক্ষেত্রে ব্যবহার হয় তখন আমরা এদেরকে কালেকটিভ নাউন হিসেবে বিবেচনা করি। তাহলে এটা হচ্ছে আমাদের মানুষের ক্ষেত্রে পিপুল, আর এটা হচ্ছে প্রাণীর ক্ষেত্রে। বস্তুর ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে বই, ডিভিডিস, কাঠ অথবা ফায়ারউড, এদেরকে যদি আমরা একটা কালেকটিভ নাউন চিন্তা করি তাহলে এদের আগে তুমি কি ইউজ করবা? স্ট্যাক অফ, হতে পারে স্ট্যাক অফ বুকস, হতে পারে স্ট্যাক অফ ডিভিডিস, স্ট্যাক অফ উড, স্ট্যাক অফ ফায়ারউড, হ্যাঁ। অথবা এ ফ্লিট অফ শিপস, জাহাজের বহর, মনে করো ওই যে ফ্লোটিলা গেল না গাজাতে, অনেকগুলো জাহাজ একসাথে গেছে, তাহলে এই দলটাকে আমরা কি বলবো? এই দলটাকে আমরা বলবো এ ফ্লিট অফ শিপস, জাহাজের বহর। ঠিক আছে, এ বাঞ্চ অফ ব্যানানাস, গ্রেপস অথবা এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স অথবা এ বাঞ্চ অফ টুলস, যন্ত্রপাতি বুঝাইতে আমরা বাঞ্চ কথাটা ইউজ করি, অর্থাৎ অনেকগুলো সমষ্টি বুঝাইতে। এ পাইল অফ বুকস, বইয়ের ক্ষেত্রে আমরা বইয়ের গাদা, এক গাদা বই তুমি একসাথে রাখছো। ইট রেখে দিছো তুমি এক গাদা, কাপড় রেখে দিছো তুমি এক গাদা, এরকম বুঝাইতে আমরা কি ইউজ করি? পাইল কথাটা ইউজ করি। এ ওয়েড অফ ব্যাংক নোটস, ব্যাংক নোটের মানে গাঁট, ব্যাংক নোটের গাঁট মানে কি? অর্থাৎ ব্যাংক নোটটাকে যখন আমরা এরকম একসাথে অনেকগুলো রাখি তখন সেটাকে আমরা ব্যাংক নোটের গাঁট বলি, একসাথে বান্ডেল যেটা আমরা, বান্ডেল যখন একসাথে থাকবে তখন এ ওয়েড অফ ব্যাংক নোটস ইউজ করা হয়। হিপ অফ ফ্লাইস, ফাইলের স্তূপ, মানে অনেকগুলো ফাইল তুমি একসাথে রেখে দিচ্ছ, এটাকে কি বলবে? ফাইলের স্তূপ, তাহলে এটা বলি আমরা হিপ অফ ফাইলস। তাহলে এগুলো হচ্ছে আমাদের সবই কালেকটিভ নাউন হিসেবে বিবেচনা হয়। নরমালি ফাইলস শব্দটা যদি ইউজ করো তাহলে কমন নাউন, কিন্তু ফাইলের আগে যখন হিপ অফ ফাইলস ইউজ করতেছে তখন এটা হয়ে যেতেছে কালেকটিভ নাউন। কথা ক্লিয়ার? আচ্ছা, দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় ইসলামিক ইউনিভার্সিটিতে আমাদের প্রশ্নটা আসছিল, আই স ড্যাশ অফ কাউজ ইন দ্য ফিল্ড, তাহলে এ গ্রুপ অফ কাউজ, হার্ড অফ কাউজ নাকি ফ্লক অফ কাউজ? আমরা যদি প্রশ্নটা আনসার করতে চাই আমরা আগে এখানে দেখবো যে এনিমেলের সাথে দেখো হার্ড অফ কাউজ, হার্ড অফ ডিয়ার, হার্ড অফ এলিমেন্টস অথবা হার্ড অফ শিপ। তার মানে আমরা বুঝলাম যে প্রাণীর ক্ষেত্রে আমরা যখন কালেকটিভ বুঝাবো, সংগ্রহ বুঝাবো, তখন হার্ড শব্দটাকে ইউজ করবো। তাহলে আমরা যদি এখানে ইউজ করি যে গ্রুপ আছে, হার্ড আছে, সোয়ার্ম আছে, ফ্লক হবে, তাহলে আনসারটা কি হবে বলতো? যেহেতু কাউ, গরুর কথা বলা আছে, তার মানে একটা প্রাণীর ক্ষেত্রে কি বসে? হার্ড। তাহলে উত্তর হবে আই স হার্ড অফ কাউজ ইন দা ফিল্ড, তার মানে কি আমি মাঠে দেখেছিলাম কি? গরুর পাল বা গরুর দল দেখেছিলাম। আই স এ ড্যাশ অফ মাঙ্কি ইন দা ফরেস্ট, তাহলে মাঙ্কি, মাঙ্কির সাথে কি হয়? ট্রুপ, ট্রুপ অফ মাঙ্কি, এ ট্রুপ অফ মাঙ্কি, মাঙ্কি বানরের দল বুঝাইতেছে, তাহলে কি হবে এখানে আমাদের? ট্রুপ অফ মাঙ্কিস। আমরা লাস্ট আজকে যে নাউনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন কি? ম্যাটেরিয়াল নাউন হইতেছে উপাদানবাচক বা পদার্থবাচক যে বিশেষণগুলো বা বিশেষ নাউনগুলো রয়েছে তাদেরকে আমরা বলি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন দেখো, এই ম্যাটেরিয়াল নাউন ডিনোটস দ্য ম্যাটার অফ সাবস্টেন্স অফ হুইচ থিংস আর মেড, যেটা দিয়ে প্রস্তুত করা হয় কোন একটা কিছু। যেমন আমাদের টেবিল, চেয়ার, টেবিল তৈরি হয় কি দিয়ে? কাঠ দিয়ে, উড দিয়ে। তাহলে টেবিল তৈরির উপাদান হচ্ছে উড, মানে কাঠ। এই উড হচ্ছে আমাদের জন্য কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। যে সকল নাউন দ্বারা কোনো পদার্থের পৃথিবীতে বিদ্যমান সম্পূর্ণ অস্তিত্বকে অখণ্ড,
বা অবিভাজন ভাবে বোঝায় তাদেরকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না, কিন্তু একক দ্বারা পরিমাপ করা যায়, তাদেরকে আমরা বলি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। বিষয়গুলো আমরা বুঝবো আস্তে আস্তে। উপকরণবাচক বা পদার্থবাচক নাউন গুলোকে আমরা ম্যাটেরিয়াল নাউন বলি। ম্যাটেরিয়াল নাউনকে মাস নাউনও বলা হয়। ম্যাটেরিয়াল নাউনের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কি মাস নাউন। যেমন আয়রন, গোল্ড, ওয়াটার, উড, ডায়মন্ড, অয়েল, স্টিল, এই সবই হচ্ছে কি কোনো না কোনো কিছুর উপাদান বা পদার্থ। তাহলে এদেরকে আমরা কি বলবো? ম্যাটেরিয়াল নাউন হিসেবে বিবেচনা করব। ম্যাটেরিয়াল নাউন এবং কমন নাউনের মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন দেখো, ম্যাটেরিয়াল নাউন হচ্ছে উপাদান, কমন নাউন হলো উৎপাদিত বস্তুটা। যেমন দেখো, কমন নাউনের উপকরণ বা উপাদান হলো ম্যাটেরিয়াল নাউন, আর ম্যাটেরিয়াল নাউনের উপকরণ থেকে যে উৎপাদিত বস্তুটা আছে সেটাকে আমরা বলবো কমন নাউন। দুটা পার্থক্য দেখো, উড, আয়রন, প্লাস্টিক। উড হলো উপাদান, তাহলে বলছে কমন নাউনের উপকরণ বা উপাদান, তাহলে কমন নাউনের উপকরণ যেমন চেয়ার, চেয়ার হলো কমন নাউন। চেয়ার তৈরির উপাদান হচ্ছে কি উড, ঠিক আছে? তাহলে উড হচ্ছে আমাদের জন্য ম্যাটেরিয়াল নাউন, আর এখান থেকে তৈরি হয়েছে চেয়ার অথবা টেবিল, এই দুইটা হচ্ছে আমাদের জন্য কমন নাউন। একই রকম ভাবে পেপার, পেপার হচ্ছে আমাদের কোনো তো কিছু বই তৈরির উপাদান অথবা ইন এনভেলাপ তৈরির উপাদান, তাহলে এই পেপার হচ্ছে আমাদের জন্য ম্যাটেরিয়াল নাউন, আর বুক বা এনভেলাপ হচ্ছে আমাদের জন্য কমন নাউন। গোল্ড, সিলভার, ডায়মন্ড, গোল্ড, সিলভার এবং ডায়মন্ড এগুলো হচ্ছে কি রিং, ইয়ার রিং অথবা নেকলেস তৈরির উপাদান। তাহলে রিং, ইয়ার রিং, নেকলেস এগুলো হচ্ছে আমাদের কমন নাউন। এগুলো তৈরির উপাদান হচ্ছে কি গোল্ড হতে পারে, সিলভার হতে পারে, ডায়মন্ড হতে পারে, তাহলে এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আয়রন, আয়রন থেকে তৈরি হয় আয়রনস মানে শিকল, অথবা এন আয়রন ইস্ত্রি, অথবা নেল, পেরেক, তাহলে এগুলো হচ্ছে আমাদের উপকরণ বা আমাদের যেগুলো তৈরি হয়, আর এটা তৈরির উপাদান হচ্ছে আয়রন। এই শিকল তৈরির উপাদান, পেরেক তৈরির উপাদান অথবা ইস্ত্রি তৈরির উপাদান হচ্ছে আয়রন, তাহলে এটা হচ্ছে আমাদের জন্য ম্যাটেরিয়াল নাউন। তাহলে যেটা তৈরি করা হবে, যে বস্তুটা তৈরি করা হয়েছে, সেই বস্তু তৈরির যে উপাদান, সেই উপাদানটাকে বলতেছি হচ্ছে আমরা ম্যাটেরিয়াল নাউন, আর যে বস্তুটা তৈরি হইলো সেটাকে বলতেছি হচ্ছে আমরা কমন নাউন। চলো আমরা একটু প্রিভিয়াস এর কোশ্চেন দিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করব। মাটন ইজ এ ড্যাশ নাউন। মাটন ইজ এ ড্যাশ নাউন বহুবার আসছে, দেখো কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কবি নজরুল বিশ্ববিদ্যালয়, বিসিএস এর প্রশ্ন সহ বিভিন্নবার আসছে। মাটন মানে কি? মাংস, তাই তো? আমাদের খাবার একটা আইটেম। তাহলে খাওয়ার আইটেম যখন বুঝাবে তখন আনসারটা কি হবে? আমাদের সবসময় ম্যাটেরিয়াল নাউন হবে। হুইচ ওয়ান ইজ ম্যাটেরিয়াল নাউন? নিচের কোনটা ম্যাটেরিয়াল নাউন? রিং, রিভার, বুক নাকি পেপার? এখন এখানে কোনটা আনসার করবে? এখানে রিং আছে, রিভার আছে, বুক আছে, পেপার আছে। পেপার হইলো বই তৈরির উপাদান, তাহলে আমরা আনসার করতে পারি কাকে? পেপারকে। ক্লিয়ার? তাহলে নাউনের এই যে বৈশিষ্ট্যগুলো বা নাউনের যে 5টা প্রকার, এই প্রকারটা সম্পর্কে নিশ্চয়ই তোমাদের এই ক্লাসটা ক্লিয়ার হয়েছে। আমাদের আরো কিছু ক্লাস, আমাদের আরো কিছু কথা আমাদের এই ফ্রি ক্লাসের বাইরেও আমরা কথা বলবো। আমাদের যে পেইড কোর্স গুলো রয়েছে সেই কোর্স গুলোর মাধ্যমে তোমাদের প্রত্যেককে জানাতে চাই যে আমরা নাউনের আজকে যে বেসিক ক্লাসটা নিয়েছি, এই নাউনের ক্লাসটা শুধুমাত্র অ্যাডমিশন টেস্ট প্রত্যাশী যারা রয়েছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, ব্যাপারটা এরকম না। তোমরা যারা বেসিক নিয়ে প্রবলেমে আছো, নাউন চিনো না বা নাউন সম্পর্কে যাদের প্রবলেম আছে, তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা 2026 এবং 2027 সালে পরীক্ষা দিবে। আর যারা 2025 সালে পরীক্ষা দিয়ে অ্যাডমিশন টেস্ট প্রত্যাশী রয়েছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। তো তোমরা যারা 26 এবং 27 সালে পড়াশোনা করছো, তোমাদের জন্য একটা ইনফরমেশন হচ্ছে যে আমরা বিদ্যা সিন্ধু নামে আমাদের যে প্রতিষ্ঠানটি রয়েছে, যারা আমরা মানবিক শাখা নিয়ে কাজ করি, আমাদের বিদ্যা সিন্ধুর অনলাইন বেচ আমরা শুরু করতে যাচ্ছি এই মাস থেকেই। তোমরা যারা অনেক দিন ধরে আমাদেরকে পেজে নক দিয়েছো, আমাদেরকে ফোন দিয়েছো, তোমাদের জন্য এটা হতে পারে একটি গুড চান্স যে আগামী অল্প দিনের মাঝখানে আমরা বিদ্যা সিন্ধুর অনলাইন পেইড কোর্স চালু করতে যাচ্ছি। তোমরা যারা এখন পর্যন্ত সন্ধিহান ছিলে যে কোথায় আমি শুরু করব বা কিভাবে আমি আমার প্রিপারেশনটা গোছাবো, তোমাদের জন্য বিদ্যা সিন্ধু নিয়ে আসছে খুব তাড়াতাড়ি তোমাদেরই কাঙ্ক্ষিত অনলাইন কোর্স। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।